ট্রেন প্রচন্ড বেগে ছুটে চলেছে। এই ট্রেনে টিকিট পাওয়া কিন্তু খুবই মুশকিল, আর এখানে কিন্তু ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 40-45 মিনিট হয়ে গেল। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভিডিও রেগুলার কেন হচ্ছে না, রেগুলার কেন আসছে না। তো তাদের জন্য বলি যে আমি একটি চাকরি করি, সেই চাকরি থেকে ছুটি নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানানো খানিক মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। তবে এই এপ্রিল মাস থেকে আশা করছি প্রতিনিয়ত ভিডিও আপনারা দেখতে পারবেন। বাইরে প্রচন্ড গরম, বাইরে বেরোনো যাচ্ছে না, এত রোদের তাপ। তাই ভেতরে এসে এসিতে সিটে একেবারে শুয়ে পড়েছি। এই দেখুন, এতে ভাত রয়েছে, এতে আলু ভাজা, আর এতে ডাল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। দেখুন, এটা স্টেশন নাকি এয়ারপোর্ট এ তো বোঝাই যাচ্ছে না। বাপ রে বাপ। অযোধ্যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন একটা শহর। এই শহরের বুকেই জন্মগ্রহণ করেছিলেন পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। আজও এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ভগবান রামচন্দ্রের বিভিন্ন স্মৃতি। সম্প্রতি অযোধ্যায় নির্মিত রাম মন্দির ভারতবর্ষকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। এই রাম মন্দির একত্রিত করেছে ভারতবর্ষের সমস্ত ধর্মপ্রাণ মানুষদের। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। আমাদের আজকের পর্ব শুরু করছি কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। আজকে কলকাতা থেকে যাব হচ্ছে অযোধ্যা ধাম, প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি। অযোধ্যায় যে নতুন রাম মন্দির হয়েছে সেই রাম মন্দির দর্শন করতে। আগের বছর আমি গিয়েছিলাম রাম মন্দির দেখতে, তখন কিন্তু মন্দিরটা কমপ্লিট হয়নি, তাই সিদ্ধান্ত নিয়েছি এই বছর আবার যাব। আর সদ্য রামনবমী গিয়েছে, পুরো অযোধ্যায় কিন্তু এখন একটা উৎসবের মেজাজে রয়েছে। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার সব থেকে ভালো ট্রেন হচ্ছে কোনটা জানেন? যে ট্রেনটায় আমি এখন ট্রাভেল করছি, কলকাতা জম্বুতাওয়াই এক্সপ্রেস। যে ট্রেনটি প্রতিদিন সকাল 11টা 45 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আর তার পরের দিন 18 ঘন্টা 30 মিনিট পর 6টা বেজে 15 মিনিট নাগাদ আমাদের পৌঁছে দেয় অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। এই দেখুন, আজকে আমরা জার্নি করব এই ট্রেনে। এই হচ্ছে আমাদের ট্রেন, কলকাতা জম্বুতাওয়াই 131-51 আপ, 131-52 ডাউন। কলকাতা থেকে অযোধ্যার সর্বমোট দূরত্ব হচ্ছে 876 কিলোমিটার। আমাদের এই ট্রেন 876 কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে সময় নেবে 18 ঘন্টা 30 মিনিট। আমাদের এই যাত্রাপথে পড়বে 39টা ইন্টারমিডিয়েট স্টেশন, যার 40তম স্টেশন হচ্ছে অযোধ্যা ধাম। ট্রেন এখন এসে পৌঁছলো হচ্ছে আমাদের এই যাত্রার প্রথম হল্ট স্টেশন দক্ষিণেশ্বর। এখানে 1 মিনিট মতো দাঁড়াবে ট্রেন আর কি। এই যে দক্ষিণেশ্বর। আমাদের ট্রেন এখন ক্রস করছে ডানকুনি জাংশন। দেখুন, এখানে কিন্তু হল্ট নেই। এই যে ডানকুনি জাংশন, খুব সুন্দর করেছে কিন্তু স্টেশনটা, আগে এতটা উন্নত ছিল না ডানকুনি। আমাদের এই যাত্রায় এইবার আমি ট্রাভেল করছি ট্রেনের সেকেন্ড এসিতে, আর এই টিকিটটা আমি তৎকালে করিয়েছিলাম, তাই আমার ভাড়াটা একটু বেশি লেগেছিল, ওই 2200 টাকা মতো ভাড়া পড়ে গিয়েছিল। আর ট্রেনের কোন ক্লাসের কি কি ভাড়া রয়েছে তার একটা তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একবার দেখে নিতে পারেন। এই দেখুন, এখানেই আমার সিট পড়েছে সেকেন্ড এসি। এই দেখুন, এই হচ্ছে সেকেন্ড এসি ভেতরটা। সেকেন্ড এসিতে নর্মাল যেরকম হয় দুটো সিট থাকে, এই যে এখানে একটা আপার একটা লোয়ার আর কি, আর এই যে সাইড আপার সাইড লোয়ার, আর আমার সিট পড়েছে হচ্ছে সাইড আপার। এই যে এটা এটা হচ্ছে আমার সিট। আমাদের এই জম্বুতাওয়াই এক্সপ্রেসে একটা সেকেন্ড এসি, 5টা থার্ড এসি, একটা 3E যেটা থার্ড এসির এক্সিকিউটিভ ক্লাস ওটা, তাছাড়াও 7টা স্লিপার আর 4টে জেনারেল কোচ রয়েছে। আর কোচ ডিভিশনটা অনেকটা এরকম, ইঞ্জিন যে ইঞ্জিনের পরেই রয়েছে দুটো জেনারেল, তারপর সেকেন্ড এসি, তারপর 5টা থার্ড এসি, একটা থার্ড এসি এক্সিকিউটিভ, তারপর রয়েছে প্যান্ট্রি কার, তারপর 7টা স্লিপার, দুটো জেনারেল, তারপর ওই লাগেজের যেটা থাকে বগি ওটা। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। তাছাড়াও অনবোর্ড ক্যাটারিংও রয়েছে। এখানে যারা স্টাফ রয়েছেন কিচেনের, ওনারা এসে ইতিমধ্যে খাওয়ার অর্ডার নেওয়া শুরু করে দিয়েছেন। আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, অথবা যে ই ক্যাটারিং রয়েছে তারও সুবিধা রয়েছে, আপনারা অনলাইনে অর্ডার করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি তো ওইসব খাবো না, আমি বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি, ওটাই মোটামুটি খাবো আর কি। ট্রেন এখন এসে মোটামুটি পৌঁছলো কামারকুন্ডু, আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল স্টেশন। এখানেও 2 মিনিট মতো দাঁড়ালো ট্রেন আর কি। এই দেখুন, এটা হচ্ছে আমার সেকেন্ড এসির সাইড আপার সিট। এখানে একটা লাইট রয়েছে, এই যে, আর এখানে একটা সকেট রয়েছে, ফোন টোন চার্জ দেওয়া যাবে আর কি।
এদিকে বটল হোল্ডার রয়েছে। আর রেলওয়ে থেকে দেখুন এরকম একটা বালিশ দিয়েছে, এখানে দুটো চাদর দিয়েছে, চাদরের সাথে এই হ্যান্ড টাওয়ালটা ছিল, আর এরকম একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে ব্ল্যাক কালার। বেশ ভালো, কাজে লাগবে। আর এসি কিন্তু খুবই ভালো চলছে, আর তার সাথে এরকম পর্দা রয়েছে প্রাইভেসি মেনটেন করার জন্য। ঘড়িতে এখন সময় 1:45। আমাদের কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস তার গন্তব্য পথের 98 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। এই ট্রেন এখানে এসে পৌঁছানোর কথা ছিল 1:15-তে, আর ট্রেন এসে পৌঁছেছে মোটামুটি 30 মিনিট লেট 1:45-এ। বর্ধমানে আমাদের এই গাড়ির হল্ট রয়েছে 2 মিনিট। বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা কিন্তু খুবই বিখ্যাত। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:23। আমাদের ট্রেন তার গন্তব্যের 146 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এসে পৌঁছেছে পানাগড় রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনে ট্রেন আসার কথা ছিল 1:59, কিন্তু ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 24 মিনিট লেটে চলাচল করছে। আর এই স্টেশনে ট্রেনের হল টাইম হচ্ছে 4 মিনিট। এই দেখুন, পানাগড় ছেড়ে দিল আমাদের গাড়ি, এখন গিয়ে দাঁড়াবে সেই দুর্গাপুর। এখন সবে এপ্রিল মাস চলছে, এই সবে শুরু হয়েছে, আর এখনই আমাদের কলকাতায় এত গরম পড়ে গিয়েছে মানে ভাবার বাইরে। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:55। আমাদের ট্রেন এই সবে এসে পৌঁছলো দুর্গাপুর রেলওয়ে স্টেশন। এখানে ট্রেন আসার কথা ছিল 2:15, কিন্তু নির্দিষ্ট সময় থেকে বেশ খানিকক্ষণ লেটে চলছে ট্রেন। আর আমরা আমাদের যাত্রাপথের 162 কিলোমিটার যাত্রা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। দুর্গাপুর রেলওয়ে স্টেশন ক্রস করতে না করতেই ট্রেনের গতিবেগ হু হু করে বেড়ে চলেছে। এখন দেখা যাক পরবর্তী স্টেশন কতক্ষণে পৌঁছয়। আমাদের ট্রেন এক্ষুনি এসে পৌঁছলো রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে মোটামুটি 2 মিনিট হল্ট দেবে। এই রানীগঞ্জে গাড়ি এসে পৌঁছানোর কথা ছিল 2:45, কিন্তু গাড়ি এখানে এসে পৌঁছলো 3:35 নাগাদ। নির্দিষ্ট সময় থেকে কিন্তু বেশ খানিকক্ষণ লেটেই ট্রেন চলছে। বাইরে প্রচন্ড গরম, বাইরে বেরোনো যাচ্ছে না, এত রোদের তাপ। তাই ভেতরে এসে এসিতে সিটে একেবারে শুয়ে পড়েছি। দারুণ আরাম লাগছে, মানে এত ভালো এসি চলছে। আর সেকেন্ড এসিটা একেবারে নিস্তব্ধ বলতে পারেন, সেরকম চিৎকার চেঁচামেচি কিন্তু নেই। তাই একটু রেস্ট নিচ্ছি, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে আপনাদের সাথে। দুপুর প্রায় 3:30 বাজে, তো দুপুরের লাঞ্চটা এখন করে নেব। তো বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম খাবার, ডাল ভাত আলু ভাজা এই সমস্ত খাবারই রয়েছে, তো খেয়ে নি এখন। এই দেখুন, এতে ভাত রয়েছে, এতে আলু ভাজা, আর এতে ডাল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। এখন রয়েছি আমরা ধানবাদ স্টেশনের কাছাকাছি। ধানবাদ স্টেশন থেকে 1 কিলোমিটার আগে, আর এখানে কিন্তু ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 40-45 মিনিট হয়ে গেল। ট্রেন নড়ছেও না, কিছুই হচ্ছে না। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:35, আর আমরাও পশ্চিমবঙ্গ পার করে চলে এসেছি আমাদের পরবর্তী রাজ্য ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের কয়লার রাজধানী ধানবাদে রয়েছে এখন। ট্রেন না নির্দিষ্ট সময় থেকে মোটামুটি 40-45 মিনিট লেটে চলছে আর কি। আর আমরা আমাদের এই জার্নি 263 কিলোমিটার গতিপথ অলরেডি অতিক্রম করে ফেলেছি। আশা করছি যে খুব একটা বেশি লেট করবে না। এই ধানবাদেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে ভালো করে ঘুরে দেখার। তার মধ্যে অন্যতম হলো আমাদের মাইথন ড্যাম, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও যেতে পারি, আর চাইলে এই ঝাড়খণ্ডের ধানবাদ থেকেও যাওয়া যায় আর কি। তো আমার এখনো যাওয়া হয়নি, পরবর্তীকালে সময় পেলে যাব একবার। এই দেখুন, এই হচ্ছে ধানবাদ স্টেশন। প্রায় 292 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো রেলওয়ে স্টেশন। মানে বাঙালি হিসেবে এটা খুবই ভালো লাগে যে নেতাজির নামে একটা রেলওয়ে স্টেশন রয়েছে, তাও আবার সেটা বাংলায় নয়, ঝাড়খণ্ডে। সত্যিই আশ্চর্যজনক বিষয়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে এই রেলওয়ে স্টেশনটার নাম নেতাজির নামে কেন রাখা হলো? তো নেতাজি সুভাষচন্দ্র বোসের ইতিহাসের কথা আমরা কিন্তু সকলেই জানি। নেতাজিকে যখন তার বাড়িতে এলগিন রোডে অ্যারেস্ট করে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তিনি ছদ্মবেশে সেই বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন।
তাকে সাহায্য করেছিল তার ভাইপো শিশির বসু। শিশির বসুর গাড়ি করে নেতাজি এসে পৌঁছেছিলেন ঠিক এই রেলওয়ে স্টেশনে। তাই পরবর্তীকালে নেতাজির নামেই এই রেলওয়ে স্টেশনের নাম রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো। এখন আমাদের গাড়ি পরেশনাথ ঢুকবে, মানে ঝাড়খণ্ডের পরেশনাথ। আর এই দেখুন গাড়ি থেকে দেখা যাচ্ছে সেই পরেশনাথ পাহাড়। এই যে এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:35। আর আমরা আমাদের জার্নির 310 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ফেলেছি। এখন আমাদের ট্রেন রয়েছে ঝাড়খণ্ডের অত্যন্ত বিখ্যাত একটি জায়গা পরেশনাথে। ট্রেন কম বেশি ওই 1 ঘন্টা লেটে চলছে আর কি। আর এই পরেশনাথ সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, তাও বলি এই পরেশনাথেই রয়েছে জৈনদের বিখ্যাত পরেশনাথ মন্দির, যেটা একটা পাহাড়ের ওপর দিয়ে ট্রেক করে যেতে হয়। আমার এখনো পরেশনাথ মন্দির দেখার সৌভাগ্য হয়নি, তবে আশা করছি এই বছর শীতের মধ্যে আপনাদের সামনে পরেশনাথের ব্লগও নিয়ে আসতে পারবো। এই পরেশনাথে আমাদের এই গাড়ির হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। পরেশনাথ ছেড়ে আমাদের এই গাড়ি এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্য হাজারীবাগের উদ্দেশ্যে। এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে ট্রেনের অ্যাভারেজ স্পিড আমি যা দেখলাম 100 থেকে 105। এর নিচে কিন্তু গাড়ির স্পিড নামছেই না। তো দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের এই কলকাতা জম্মু-তাওয়াই এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ঝাড়খণ্ডের হাজারীবাগ রেলওয়ে স্টেশনে। এই হাজারীবাগ স্টেশনের নাম শুনলেই আমার মনে পড়ে সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত ফেলুদা গল্প ছিন্নমস্তার অভিশাপের কথা। ছিন্নমস্তার অভিশাপ বইটা যদি আপনারা পড়েন, সেখানে একটা ডায়লগই রয়েছে হাজারীবাগকে নিয়ে। সেখানে ফেলুদা বলবে হাজারীবাগের বাজারিবাগ, এরকম একটা ডায়লগ। তো সেইটাও মনে পড়ে যাচ্ছে আর কি। তো এক অন্যরকম অনুভূতি। এখন ঘড়িতে বাজে রাত 9:15। আমাদের ট্রেন এক্ষুনি এসে প্রবেশ করলো বিহারের গয়া স্টেশনে। আর আমরা আমাদের যাত্রাপথের 462 কিলোমিটার যাত্রা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখানে ট্রেন আসার কথা ছিল রাত 9টায়, কিন্তু ওই 15 মিনিট মতো ট্রেন লেট চলছে। মানে যে এত বেশি লেট ছিল 1-1.5 ঘন্টা, সেই লেটটা অনেকটাই কভার অলরেডি করে ফেলেছে। আর এই গয়া স্টেশনের একদম সামনেই রয়েছে বুদ্ধগয়া, বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র একটা জায়গা। এখন আমার দেখা হয়নি, পরবর্তীকালে এসে একবার দেখে যাব। তার সাথে রাজগীর নালন্দাও রয়েছে এখান থেকে একদমই কাছে কিন্তু। এই দেখুন, এটা হচ্ছে গয়া স্টেশনের অবস্থা। স্টেশনের চারিদিকে প্রচুর ভিড়, প্রচুর মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। আমাদের রেলগাড়ি এরপর রাতের গভীর অন্ধকার ভেদ করে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমার ক্লান্ত শরীর তখন হারিয়ে যেতে চাইছে একেবারে ঘুমের দেশে। তাই তো বেশি দেরি না করে চলে গেলাম আবার আমার সিটে। রাত হয়েছে অনেকটাই, এইবার ঘুমিয়ে পড়ার পালা। তো আজকের মতো গুড নাইট, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে। নমস্কার, সকলকে জানাই গুড মর্নিং। এখন আমরা এসে পৌঁছেছি গোসাইগঞ্জ নামক একটা রেলওয়ে স্টেশনে। পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড পেরিয়ে বিহার, বিহার পেরিয়ে অবশেষে আমরা ইউপিতে চলে এসেছি। এই গোসাইগঞ্জ রেলওয়ে স্টেশনটা হচ্ছে অযোধ্যা ধামের ঠিক আগের স্টেশন। তো আশা করছি আর 20-25 মিনিটের মধ্যেই আমরা অযোধ্যা পৌঁছে যাব। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা, আমরা এসে পৌঁছে গেছি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন আসার কথা ছিল 6:15। তবুও মন্দের ভালো মাত্র 45 মিনিট লেট করেছে আর কি, না হলে তো আমি যা দেখলাম 1-2 ঘন্টাও লেট করে। তো চলুন এবার অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন থেকে বাইরে যাব, বাইরে বেরিয়ে যাব রাম মন্দিরের থেকে। প্রচুর লোক কিন্তু এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনেই নেমে গেল। আমি যা দেখছি ট্রেন অর্ধেকের বেশি খালি হয়ে গেল আর কি। মেইন স্টেশনের অনেকটা বাইরেই ট্রেন আমাদের নামিয়েছে। এখন হেঁটে আমাদের যেতে হবে সামনের দিকে। সামনে ওপরে একটা বিশাল বড় ওয়েটিং হল রয়েছে, ওই ওয়েটিং হল ক্রস করে আমাদের স্টেশনের বাইরে যেতে হবে। স্টেশনে আমি যা দেখলাম সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, কোনো অসুবিধাই হবে না কারো। দেখুন, এটা স্টেশন নাকি এয়ারপোর্ট এ তো বোঝাই যাচ্ছে না। বাপ রে বাপ, বিশাল বড় বসার জায়গা, ওয়েটিং হল বিশাল বড়, একেবারে এয়ারপোর্টের মতো আর কি। স্টেশনের এই ওপরের দিকটা যেখানে এই ওয়েটিং হলটা রয়েছে, সেটা অত্যন্ত আধুনিকভাবে বানানো হয়েছে। আর চারিদিক এত পরিষ্কার,
সত্যি এয়ারপোর্টের কথা আপনার মনে পড়ে যাবে। এখানে আমি দেখলাম লোকজন রয়েছে, তারা কিন্তু অনবরত এই স্টেশনটা পরিষ্কার রাখছেন। ওনাদের তো দায়িত্বই, তার সাথে আমাদেরও কিন্তু দায়িত্ব আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে রাখা। এই দেখুন, এটা হচ্ছে স্টেশনের ভেতরের দিকটা। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখানে একটা মূর্তি রয়েছে, মূর্তিটা অনেকটা কাঠবিড়ালির মতো দেখতে আর কি। এই যে স্টেশন থেকে রাম মন্দির আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন অথবা অটো টোটো করেও যেতে পারেন, দুটো অপশনই রয়েছে। পায়ে হেঁটে গেলে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর অটো টোটো করে গেলে ওই ওনারা 10 টাকা 20 টাকা এরকম ভাড়া চাইছেন আর কি। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব কম বেশি 1 কিলোমিটার। আমি তাই পায়ে হেঁটেই যাব, খুব একটা বেশি দূরে নয়, 10-12 মিনিট সকাল সকাল হেঁটে যেতে ভালোই লাগে। স্টেশনের একদম বাইরেই এইদিকে প্রচুর খাবার দোকান রয়েছে, ওই পারে রয়েছে, এই পারে রয়েছে। আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট এখান থেকে করে নিতে পারেন। কালকে রাত্রে আর সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ সেরকম খিদে ছিল না, তাই সকাল সকাল আমি চলে এসেছি খাবার খেতে। এই সামনের একটা দোকান থেকেই নিয়ে নিলাম আলুর পরোটা, 1 প্লেট 50 টাকা। পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো, একেবারে গরম গরম ভেজে দিচ্ছে, আর তার সাথে কাবলি ছোলার তরকারি, খুবই ভালো লাগছে খেতে। অযোধ্যায় এসে আপনারা থাকবেন কোথায়? 2026 সালে এখন কিন্তু অযোধ্যায় প্রচুর হোটেল হয়ে গিয়েছে, তাই থাকার জায়গার অসুবিধা সেরকম হবে না। স্টেশন থেকে বেরিয়েই যে রাস্তা রয়েছে, সেই রাস্তার দুধার জুড়ে রয়েছে প্রচুর হোটেল। আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন, অথবা মন্দিরের সামনে যে ধর্মশালা বা হোটেলগুলি রয়েছে সেখানেও আপনারা থাকতে পারেন। দেখুন, স্টেশনের সামনের এই রাস্তার কথাই আপনাদের বলছিলাম। এই দিকেও প্রচুর হোটেল রয়েছে, আর এই দিকেও লাইন দিয়ে একের পর এক হোটেল রয়েছে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, তবে এখানে থাকলে আপনাদের অনেকটাই হাঁটতে হবে মন্দিরে যাওয়ার জন্য। রাম মন্দিরের একটু আগে রয়েছে হনুমানগাড়ি মন্দির। সেই হনুমানগাড়ি মন্দিরের সামনেই একটা ধর্মশালায় আমি কথা বলেছি, এখন ওই দিকটাই যাচ্ছি, ওখানে গিয়ে একটু বিশ্রাম করব। এই ধর্মশালাটাতেই কথা বলেছিলাম থাকার জন্য, শ্রী রাম প্রতীক নিবাস। এখন গিয়ে দেখি রুম পাই নাকি। এই দেখুন, এই হচ্ছে এই ধর্মশালার রিসেপশন। এখান থেকে হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। আমার রুমটা হচ্ছে 3 তলা। আমি এখানে একটা রুম নিয়েছি, সিঙ্গেল কেবিন রুম। ওনারা ভাড়া নিচ্ছেন 250 টাকা 24 ঘন্টা বেসিসে। মানে আপনি ঠিক যখন চেক ইন করবেন তার 24 ঘন্টা পরেই আপনাকে চেক আউট করতে হবে। এই দেখুন, এইটা হচ্ছে আমার রুম 303 নম্বর। এই দেখুন, এইটাই হচ্ছে রুম, ছোট্ট কেবিন মতো করা আর কি। এইদিকে একটা বেড রয়েছে, সিঙ্গেল বেড, কম্বল রয়েছে, বালিশ রয়েছে, ফ্যান রয়েছে, আর এদিকে একটা ছোট্ট জানালা রয়েছে, কিন্তু জানালাটা খুলছে না দেখি। এই যে, একার জন্য খারাপ না, ভালোই কিন্তু। তবে এই রুমে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাবেন না, ওয়াশরুমটা কমন, সেটা বাইরে রয়েছে। এই দেখুন, এখানে পরপর লাইন দিয়ে ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে স্নানের জায়গা, শাওয়ার রয়েছে, কল রয়েছে, বালতিও রয়েছে ওইদিকে। এই যে এরকম পরপর লাইন দিয়ে সব ওয়াশরুম রয়েছে। আর এই ছাদ মতো একটা জায়গা রয়েছে, পুরোটাই কিন্তু এরকম নেট দিয়ে ঘেরা। এটা হচ্ছে এই ধর্মশালার ছাদ। এখানে কিন্তু জামা কাপড় মেলতে পারবেন, প্রচুর জায়গা জামা কাপড় মেলার, আর পুরোটাই নেট দিয়ে কভার করা রয়েছে। তো আমাদের আজকের পর্ব এখানেই শেষ করলাম। আমাদের আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।